আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্যাংকার্স ভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাজেট নিয়ে কথা বলবো। তো বাজেট আসলে কিভাবে করা হয়, কেন করা হয়, আজকের ভিডিওটি শুনলে আশা করি আপনারা বাজেট সম্বন্ধে একটি সুন্দর ধারণা পাবেন। তা আমরা জানি যে ব্যক্তির যে সমস্ত আয় ব্যয়ের হিসাব একটা মাস বা বছরের, সেটাকেও বাজেট বলা হয়। কিন্তু একটা রাষ্ট্রের বাজেট হচ্ছে ব্যক্তির বাজেটের থেকে ঠিক উল্টো। ব্যক্তির বাজেটের ক্ষেত্রে আয় বুঝে সাধারণত ব্যয় করা হয়, আর রাষ্ট্রের বাজেটের ক্ষেত্রে ব্যয় বুঝে আয় করা হয়। প্রথমে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করা হয়। তো আমাদের ব্যয়ের খাতগুলো আসলে কি? ব্যয়ের খাতের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে উন্নয়নমূলক খাত, একটা হচ্ছে অউন্নয়নমূলক খাত। উন্নয়নমূলক খাত যেমন হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আমাদের হসপিটাল, রেলওয়ে, এগুলো হচ্ছে উন্নয়নমূলক খাত। তো অউন্নয়নমূলক খাত হচ্ছে আমাদের জনশৃঙ্খলা, জননিরাপত্তা, আমাদের প্রতিরক্ষা, ভর্তুকি, সুদ, পেনশন, এগুলো হচ্ছে অউন্নয়নমূলক খাত। তো আমাদের এবছরের যে বাজেট 7,97,000 কোটি টাকা, এর মধ্যে আমাদের এনবিআর এর মাধ্যমে আয় করা হবে 4,80,000 কোটি টাকা এবং 2,56,000 কোটি টাকা হচ্ছে আমাদের ঘাটতি। তাহলে আমাদের আয়ের খাত কি? আমাদের আয়ের খাত হচ্ছে কর আয়, ইনকাম ট্যাক্স, যেটা আমি বললাম যে 4,80,000 কোটি টাকা এর মধ্যে আয় করা হবে। ইনকাম ট্যাক্স, ভ্যাট, লেবি, ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলোর মাধ্যমে আদায় করা হবে 4,80,000 কোটি টাকা। এবং নন ট্যাক্স ইনকাম থেকে আদায় করা হবে বাকি টাকা। তো নন ট্যাক্স ইনকামগুলো আসলে কি? যেমন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিপিসি আছে, বিএসসি আছে, রেলওয়ে আছে, তারপরে বিমান আছে, অন্যান্য বিভিন্ন সংস্থা আছে। সে সমস্ত সংস্থার থেকে যে ইনকাম করে সরকার, এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে সুদ আয় করে, তো ট্রেজারি বিলের মাধ্যমে যে সমস্ত সুদ আয় করে, তো এগুলো হচ্ছে সরকারের ইনকাম সোর্স, আয়ের সোর্স। প্লাস ব্যাংক থেকে সরকার লোন নিতে পারে, বৈদেশিক ঋণ নিতে পারে, এবং সরকারের বিভিন্ন ডোনেশন পেতে পারে বিভিন্ন বিদেশ থেকে। এগুলো হচ্ছে সরকারের আয়। তাহলে বাজেট মূলত হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় সুষম বাজেট, একটাকে বলা হয় ঘাটতি বাজেট। তো বাংলাদেশের যে বাজেট সেটা হচ্ছে যে ঘাটতি বাজেট। উন্নত দেশগুলোতে মূলত সুষম বাজেট করা হয়। তো ঘাটতি বাজেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো চলমান থাকার জন্য ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়। তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জিডিপি 5%-এর উপরে যাতে আমাদের ঘাটতি বাজেট না হয়ে যায়, কারণ তাতে জনগণের উপর বিশাল চাপ পড়ে। এমনিতেই বাংলাদেশের যে সম্পদ সেটা 1,000 বলা হচ্ছে যে 1,700 জন যে শতকোটিপতি আছে, তাদের কাছে বাংলাদেশের টোটাল সম্পদের 10% অলরেডি তাদের আন্ডারে চলে গেছে। তাহলে সাধারণ মানুষ এমনিতেই চাপে আছে। তো এখন আমাদের দেশের এবছরের যে বাজেট, সে বাজেটে মূল ফোকাস দেওয়া হয়েছে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই বাজেটের মাধ্যমে আমাদের যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই বাজেটটা ফলপ্রসূ হবে। অন্যথায় সাধারণ মানুষ চাপে পড়ে যাবে। তো সরকার চেষ্টা করছে যে যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। তো বাংলাদেশের বাজেট সম্বন্ধে কয়েকটি টিপস দিয়ে রাখি, কয়েকটি ইনফরমেশন। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করেন 1972-73 সালে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। পরবর্তীতে সবচেয়ে বেশি বাজেট প্রণয়ন করেন এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মহিদ, সর্বোচ্চ 12 বার করে। এবং এটি বর্তমান বাজেটটি হচ্ছে বাংলাদেশের 53তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের 26তম বাজেট। তো এই বাজেটে কিন্তু আগের বছরের মতোই আমাদের ব্যক্তির করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা রাখা হয়েছে। তো এই বাজেটের যেটা সবচেয়ে বেশি মানে ভালো দিক সেটা হচ্ছে মূল্যস্ফীতি কমানোর জন্য অনেকগুলি ব্যবস্থা রাখা হয়েছে। আর সবচেয়ে খারাপ দিক যেটা নিয়ে সবাই সমালোচনা করছেন সেটা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অবৈধ ইনকাম করেন তারা 15% ট্যাক্স দিলেই সেই টাকার বৈধ করতে পারবেন। তো এটা অনেকে অনৈতিক বলছেন, অনেকে বলছেন যে এটা হচ্ছে যে যারা নিয়মিত ট্যাক্স দেন তাদের সাথে আসলে ঠাট্টা করার শামিল, কারণ তারা 30% ট্যাক্স দেন, আর যিনি অবৈধভাবে ইনকাম করলেন, এতদিন ট্যাক্সও দিলেন না, তিনি 15% ট্যাক্স দিয়েই তার কালো টাকা সাদা হয়ে যাবে। তো এই বিষয়টি নিয়েই সবাই সমালোচনা করছেন। এছাড়া আমরা যেহেতু মূল্যস্ফীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্ন এখন, তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেহেতু ব্যবস্থা আছে, আমরা আশা করছি যে এই বাজেটের মাধ্যমে অতি দ্রুতই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং দেশের মানুষ একটি ভালো অবস্থায় যাবে এবং দেশের মানুষ অর্থনৈতিকভাবে আরেকটু ভালো থাকতে পারবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য এবং চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।